প্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন জনগণকে গৃহ ঋণ দিয়ে সহযোগিতা করে থাকেন। অন্যদিকে বিমা খাত বাংলাদেশের আর্থিক সংকট মোকাবেলা করায় কাজ করে থাকেন। এই নিয়ে আলোচনা করার জন্য আজকে জিটিভির স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মান্নান এবং জেনিত ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরুজ্জামান। জনাব আব্দুল মান্নান এবং জনাব নুরুজ্জামান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে। আমি সর্বপ্রথম জনাব আব্দুল মান্নানের কাছে যেতে চাই। আপনি বাংলাদেশের মানুষকে গৃহ ঋণ দিয়ে সহযোগিতা করে থাকেন। আমরা জানি বাংলাদেশের আর্থিক খাত অর্থাৎ ব্যাংকিং খাত ঋণ দিয়ে থাকেন এবং এনবিএফআই যারা তারাও ঋণ দিয়ে থাকেন। তাদের ঋণ এবং আপনার ঋণের মধ্যে বিশেষত্বটা কি যদি আপনি বলে থাকেন? ধন্যবাদ। অত্যন্ত সময়োপযোগী একটা প্রশ্ন করেছেন যে হাউস বিল্ডিং সহ বিভিন্ন ব্যাংক, নন ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ঋণ দিয়ে থাকে। এখানে প্রধানত পার্থক্য হলো যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের শুধু ঋণ দিয়ে থাকে। এখানে মুনাফা বা সুদের হার অত্যন্ত কম। আমরা এই মুহূর্তে ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোতে 10% এবং অন্য উপজেলা জেলা শহরে 9% এবং কৃষক আবাসন উন্নয়নে আমরা 8%-এ এই বিনিয়োগটা দিচ্ছি। আপনি যদি অন্য ব্যাংক এবং নন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে কম্পেয়ার করেন, এই মুহূর্তে অন্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার 14 থেকে 15%, ক্ষেত্র বিশেষে 20 থেকে 21%, এবং তারা সর্বোচ্চ 10 থেকে 15 বছর মেয়াদে লোন দিতে পারে। আর হাউস বিল্ডিং ফাইন্যান্স 20 থেকে 25 বছর মেয়াদে লোন দিয়ে থাকে। সুতরাং মানুষ যে ঋণটা নিবে বা বিনিয়োগটা নিবে তারা যাতে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে, তার জন্য তাদের যে একটা সহনীয় মাত্রা থাকে, বিশেষ করে রেট অফ ইন্টারেস্ট যেটা আমরা বলে থাকি, সেটা অন্যান্যর সাথে যদি কম্পেয়ার করেন তা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অনন্য। আরও যদি ডিপলি আমরা যাই, এই মুহূর্তে আপনারা যদি দেখেন যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এনপিএল গভর্নমেন্টভাবেই স্বীকার করছে যে মোর দেন 35%। এর সাথে যদি আপনি রাইট অফ সুদ মকুব যোগ করেন, এটার হারটা আরও বেশি হবে। কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স এখানে একেবারেই টোটালি ব্যতিক্রম, যে আমাদের এনপিএল 3.45% এই মুহূর্তে, এবং আমাদের কোনো রাইট অফ নাই, সুদ মকুব নাই। ইভেন কি আপনারা দেখছেন যে বিভিন্ন বিগত সময়ে যে ফান্ড ডাইভার্সিফিকেশন বা ক্যাপিটাল ফ্লাইট হওয়ার কারণে ব্যাংকিং সেক্টর এই মুহূর্তে একেবারেই মুখ থুবড়ে পড়েছে, সেখানে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কোনো প্রভাব পড়ে নেই, বরং আমরা আগের চেয়ে আরও ভালো অবস্থানে আছি। আগে যেখানে আমরা 500-600 কোটি টাকা ঋণ দিতাম বছরে, এখন আমরা 1300-1400, এই বছর আগামী অর্থ বছর আমরা 1500 কোটি টাকা ঋণ দেওয়ার বাজেট ঘোষণা করছি। সুতরাং অন্যর তুলনায় আমরা অনেক ক্ষেত্রেই, বিশেষ করে আবাসনের ক্ষেত্রে আমরা যে সুযোগ সুবিধা দিয়ে থাকি, আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ বা আমাদের আশেপাশের কান্ট্রি তো এত ফ্যাসিলিটিস দিয়ে থাকে না। আপনার এই ঋণটাকে পাওয়ার জন্য আরেকটু সহজলভ্য করার কোনো ওয়ে আছে কিনা? অনেক ক্রাইটেরিয়া হয়তো এখন মেনটেন করতে হয়, আমরা যতটুকু শুনি। কীভাবে একটু সহজলভ্য করা যায়? আসলে এখন তো আমরা সহজলভ্য করার জন্য অনেকগুলি প্রক্রিয়া নিয়েছি। আগে যেমন সিএস থেকে আমরা জমির ধারাবাহিকতা, এখন আমরা এস অথবা আরএস, যে কোনো থেকে যদি কাগজের ধারাবাহিকতা থাকে, একটা মেইন যেটা সমস্যা থাকে সেটা কিন্তু আমরা অনেকটাই লাঘব করার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা যেটা ম্যান্ডেটরি করি প্ল্যান পাস। অন্য ব্যাংকগুলো দেখেন আজকে রাজুক বা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় বিল্ডিং ভাঙ্গা পড়তেছে, তার মানে হচ্ছে কি অপরিকল্পিত বাড়ি হচ্ছে। কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আজ পর্যন্ত 73-74 বছর ইতিহাসে আজ পর্যন্ত হাউস বিল্ডিং কর্তৃক
বিনিয়োগকৃত কোনো বাড়ি ভাঙে নাই। তার মানে কি আমরা এখানে গভর্নমেন্টসের রুলস অ্যান্ড রেগুলেশন যেটা এটা পুরোপুরি মেনে চলি। পাশাপাশি আমরা একেবারে যাদেরকে অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেমন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আমরা 90% পর্যন্ত বিনিয়োগ দেওয়া, ওদের 10%। এবং পাশাপাশি দেখেন আমরা গ্রুপ ভিত্তিক 15 জন 10 জন 20 জন শিক্ষক মিলে বা অন্য কোনো কর্মকর্তা কর্মচারী বা অন্য কোনো জেনারেল লোকজন 5 জন 7 জনে মিলে একটা বিল্ডিং করতেছে। ফলশ্রুতি দেখা যাচ্ছে যে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা বাড়ির ক্ষেত্রে আমাদের জায়গার খুব অভাব, আমাদের ল্যান্ড কমে যাচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে, বাড়ির মানুষ বাড়ছে, বাড়ির সংখ্যা বাড়ছে। যদি আমরা এখন হাই রাইজ বিল্ডিং করতে পারি তাহলে কিন্তু একদিকে আবাদি জমি সাশ্রয় হবে, পাশাপাশি যারা বাড়ি করতেছে তারাও কিন্তু কম খরচে এই বাড়িটা নির্মাণ করতে পারছে। সুতরাং আমরা এখন ওই বড় আকারে না গিয়ে গ্রুপ ভিত্তিক যাতে 15 জন 20 জন মিলেও একটা বাড়ি যদি করতে চাই সেখানে আমরা কিন্তু অগ্রাধিকার দিচ্ছি এবং সেখানে 90% বিনিয়োগ আমরা দিয়ে থাকি, তার শুধু 10% ইকুইটি আমরা নিয়ে থাকি। সুতরাং এটা অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে না, কিন্তু আমরা এটা দিচ্ছি একবার আপ টু উপজেলা পর্যন্ত। আমরা চাই আপনার প্রতিষ্ঠানের এই ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকুক। আমরা একটু জনাব নুরুজ্জামানের কাছে যেতে চাই, জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও। আমরা জানি যে বাংলাদেশের আর্থিক খাতের বড় একটি অংশ ইন্স্যুরেন্স সেক্টর নেতৃত্ব দিয়ে থাকে, ইন্স্যুরেন্স সেক্টর অবদান রেখে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে আস্থার জায়গায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এটা নিয়ে আপনি কি মনে করেন, এইটার উপর যে আমাদের কাজ করতে হবে, কি কি বিষয়ে কাজ করা উচিত বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনার খুব সুন্দর প্রশ্নের জন্য। আসলে আপনার মাধ্যমে জিটিভি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইন্স্যুরেন্সের রাস্তার যে সংকট, এটা আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিছু ব্যাংকও প্রবলেম। তো ব্যাংকের যে অভিভাবক, যদি আমরা এফআইডি বলি, তারা যেভাবে ব্যাংকে সাপোর্ট দেয়, আসলে আমরা ইন্স্যুরেন্সের সাপোর্টটা আমরা সেভাবে পাচ্ছি না। ইন্স্যুরেন্সও 4-5টা কোম্পানি টাকা দিচ্ছে না। তো আমরা দুইটি হতে পারে, একটা হচ্ছে তাদের অ্যাসেট যদি বিক্রি করে দেওয়া, যদি সেটা গভর্নমেন্ট খুব দ্রুত অ্যাসেট বিক্রি করে যতটুকু দিতে পারে, আর না হলে গভর্নমেন্ট একটা লোন দিতে পারে, লোন দিতে পারে অথবা বন্ড চালু করতে পারে। আমরা ধরেন আমরা যদি সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি চাই যে আমরা যে ইনভেস্টমেন্ট করি সেখানে একটা আইডিয়ার যদি গ্যারান্টার হয়, আমাদের 1% বেশি দিয়ে যদি বন্ড চালু করে, তাহলে কিন্তু এই টাকাগুলো গ্রাহকদের এই 4,000 কোটি টাকা, বেশি টাকা না, কিন্তু এই টাকা পরিশোধ করে দিলেই আস্থার এই সংকটটা মানে সমাধান হয়ে যায়। আরটা হচ্ছে যে অ্যাকশানও যেতে হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কেউ যাতে এই ধরনের তস্ত্রুপ না করতে পারে, অকারণ যাতে না করতে পারে। তো আসলে তাহলে কিন্তু আস্থাটা বাড়বে। কিন্তু আমরা আসলে এটা না হওয়ার কারণেই আসলে যেহেতু তখনকার রেগুলেটরেও দায়ী যে তারা কেন দেখলো না, আর আসলে বোর্ড সেখানকার মানে হায়ার ম্যানেজমেন্ট পুরোটাই কিন্তু দায়ী। তো আসলে এটাকে যাতে রোধ করা যায়, তাহলে দেখা যাবে যে এই ধরনের যদি সিস্টেম আসলে চালু থাকে, আর আমরা যারা ভালো ভালো যে কোম্পানিগুলো কাজ করছে, আপনি জেনে খুশি হবেন যে এমনও কোম্পানি আছে যে আজকে ক্লেমস মানে জমা দিচ্ছে, আগামীকালের মধ্যে তার দাবি পরিশোধ করে দিচ্ছে। 99% প্লাস ক্লেম সেটেলমেন্ট এবং ডিজিটাল হওয়ার কারণে অনেকে তো এখন চেকও ইস্যু করছে না, বিএফটি এনে দিচ্ছে, আপনার মোবাইল ব্যাংকিংয়ে টাকা দিয়ে দিচ্ছে। তো এগুলো যখন মানুষের কাছে যাবে, তখন মানুষের মধ্যে আস্থা, অ্যাওয়ারনেস বিল্ড আরও বেশি করে আসবে। তো এটা আমরা আসলে বেশি মানে করতে হবে। তারপরে হেলথ ইন্স্যুরেন্সকে গুরুত্ব দিতে হবে। শুধু টার্ম পলিসিও যদি আমরা সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স, এগুলো যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে মানুষের মধ্যে আস্থা আসবে। আর সরকারকেও সেভাবে আগে আসতে হবে। আপনি জানেন যে আগে বিমা দিবস ছিল, এখন হয়তো বিমা দিবস নাই, আমরা একটা দিবস অন্য দিনও হলো একটা দিবস করতে পারি। দিবস করলে কি হয়, আপনি দেখেন যে ওই দিনটা প্রত্যেকটা মানুষের কাছে একটা SMS আসে, তারপরে আপনার পত্রিকায় কুরপত্র হয়, টকশো হয়, র্যালি হয়, সেমিনার হয়, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় সবাই মানে সেমিনার আয়োজন করে। এতে মানুষের কাছে একটা প্রচার হয়
কারণ বিমা সম্পর্কে তো মানুষের নেতিবাচক, বিমাকে মানুষ মনে করে যে এটা এমএলএম প্রতিষ্ঠান, এটা একটা সমিতি, এটা মনে হয় যে এটা কোনো নিয়ন্ত্রণ সংস্থা নাই, এই ধরনের অনেক কিছু কিন্তু বিমা মনে করে, সম্পর্কে কিন্তু অরিজিনালি তা না। অরিজিনাল তা না। এমনকি শিক্ষিত মানুষের কাছেও আস্থা নাই, শুধু যে এটা মানে আপনি দেখেন যে সরকারও এখানে একটু উদাসীন আছে। আমি মনে করি যে নতুন যে সরকার আসছে আমাদের, এই সরকার সবার দিকে দৃষ্টি দেবে এবং বিশেষ করে বিমার দিকে দৃষ্টি দেবে। তো বিমার দিকে দৃষ্টি দিলে এখানে জিডিপির কন্ট্রিবিউশনও বাড়বে, হ্যাঁ, এবং সরকার এখান থেকে অনেক প্রচুর রাজস্ব আয় করার সম্ভাবনা আছে। আমরা আশা করি ভালো প্রোডাক্ট হবে ইনশাআল্লাহ, সেই আশায় আমরা রাখি। আমাদের সময় হয়েছে একটু বিরতির পর আমরা এই বিষয়ে আরো বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত বিজনেস এ টু জেডে সময় হয়েছে একটু বিরতি নেওয়ার। একটু পর ফিরছি আবার। ফিরছি বিরতির পর। আমরা যেই বিষয়ে কথা বলতেছিলাম, আমি আবার একটু জনাব আব্দুল মান্নানের কাছে যেতে চাই। আপনি গৃহঋণ নিয়ে কথা বলছিলেন, আমরা হাউস বিল্ডিং ফাইন্যান্স নিয়ে আপনার আর কোনো পরিকল্পনা রয়েছে কিনা একটু বলবেন আমাদের। আমরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অনেকগুলো পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। যে আপনারা জানেন যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অন্যতম প্রধান সমস্যা ছিল ফান্ডের ক্রাইসিস। এটা বিশাল সমস্যা ছিল। আমরা বিশেষ করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রথমে 928 কোটি টাকা, পরবর্তীতে প্রায় 3,500 কোটি টাকা পেয়েছিলাম। এই 3,500 কোটি টাকারও অধিকাংশ ঋণই প্রায় আমাদের 50%-এর বেশি বিতরণ হয়েছে, আর বাকিগুলো প্রক্রিয়াধীন হয়েছে। আমরা অলরেডি, যাতে আমাদের ফান্ডের ক্রাইসিস না হয়, আমরা আইএসডিবির সাথে থার্ড ফেজের জন্য আমরা যোগাযোগ করছি। সেখানে প্রায় 7,000 থেকে 8,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা করবে, তাদের সাথে আমাদের কথা হচ্ছে এবং আমরা তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে। এফআইডি, ইআরডি, এফডির মাধ্যমে আমাদের এই কার্যক্রম চলছে। যদি এই ফান্ড অ্যাভেলেবল হয়ে যায়, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আরও স্বল্প সুদে এই বিনিয়োগটা দিতে পারবে। আমরা পাশাপাশি, যেহেতু আমাদের দেশের প্রায় 90% মানুষ মুসলমান, তারা সুদটাকে খুব ভয় পায়, তারা মুনাফার দিকে অগ্রগত হচ্ছে। তা আলহামদুলিল্লাহ, এদিক থেকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই মুহূর্তে প্রায় মোর দেন 95% বিনিয়োগ যাচ্ছে শরিয়া ভিত্তিক। শরিয়া বোর্ড রয়েছে, শরিয়া আছে, এবং আমরা আশা করতেছি উইথিন ফিউ মান্থস আমরা 99% বা 100% শরিয়া বেসড আমরা যাইতে পারবো। আমাদের ইতিমধ্যে আইনও পরিবর্তন হয়েছে। আর যেহেতু ফান্ডের সোর্সও একমাত্র সোর্স, যেহেতু গভর্নমেন্ট এই মুহূর্তে নিজেরাও ফান্ডের ক্রাইসিসে রয়েছে, সেহেতু আমাদের বাইরের থেকে যারা ফান্ড দিচ্ছে তারাও কিন্তু শরিয়া বেসড দিচ্ছে। সুতরাং শরিয়া বেসডে আমরা এখানে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এদিকে দেখা যাচ্ছে যে অন্য অন্য ইসলামিক ব্যাংকগুলোর এখন কিন্তু ফান্ডের ক্রাইসিস, ফলশ্রুতি তারা সব মানুষ এখন হাউস বিল্ডিংমুখী, ফলে তাদের প্রচুর ডিমান্ড রয়েছে। আমরাও তাদের জন্য কিছুটা সহযোগিতা হাত বাড়িয়েছি, যাতে মানুষ এই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন শাখায় যেতে না হয় বা প্রধান কার্যালয়ে লোনের জন্য ধর্ণা দিতে না হয়। এই জন্য আমরা সিস্টেম অলরেডি চালু করেছি যে ঘরে বসেই অ্যাপের মাধ্যমে সে আবেদন করতে পারবে। শুধুমাত্র লাস্ট দিন, যেদিন দলিল দস্তাবেজগুলো করতে হবে, 1 দিন বা 2 দিন অফিসে আসতে হবে। পাশাপাশি উনি আবেদন করে তার ফাইল ট্র্যাকিং সিস্টেমও আমরা চালু করেছি। তার ফাইলটা কোন অফিসে আছে, সে কতদিন ধরে রাখতে পারে, তারও একটা সময়সীমা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। 2 দিন বা 3 দিন তাকে যে সময় দেয়, ওই সময় পার হলে ওটা রেড সিগন্যাল চলে আসতেছে, গ্রাহক দেখতে পারতেছে, আমরা এখান থেকে হেড অফিস থেকে দেখতে, অর্থাৎ মনিটরিং এখন, কিংবা আমাদের যে রেগুলেটরি অথরিটি তারা দেখতে পারতেছে। ফলশ্রুতিতে ফাইল ধরে রাখার যে আগে একটা নেগেটিভ টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সি থেকে হাউস বিল্ডিং ফাইন্যান্সের একেবারে আমি বলবো যে স্বচ্ছতায় চলে আসছে এবং কোনো প্রকারই নেই। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমরা সাথে সাথেই তাকে বলে দিই যে আপনার এই কাগজের ঘাটতি আছে, এটা নিয়ে তাড়াতাড়ি এত তারিখের মধ্যে যোগাযোগ। এটা আমাদের জন্য খুব ভালোই খবর, স্বচ্ছতায় আসছে। একই সাথে প্রবাসীদের জন্য আমাদের রেমিটেন্স যোদ্ধা আপনাদের স্পেশাল কোনো কিছু আছে কিনা?
হ্যাঁ, আমরা রেমিটেন্স যোদ্ধারা আসলে তো আমাদের দেশের অর্থনীতিতে সবচেয়ে এই মুহূর্তে বড় অবদান রাখছে, এটা আপনারা সবাই জানেন। তাদের জন্য আমরা প্রবাস বন্ধু নামে একটা আলাদা প্রকল্পই চালু করেছি। সুতরাং তারা ওইখানে বসেই যাতে তাদের সমস্ত কাজ করতে পারে, কিংবা এখানে যে তাদের যে লোকাল যে গার্ডিয়ান থাকে তাদের মাধ্যমেই সে বাকি সবগুলো কাজই এখন ওইখানে বসেই সে করতে পারবে। সুতরাং তারা নিশ্চিন্তে এখানে এসে এখন বিনিয়োগ করতে পারে, এবং তার ফাইল বললাম তো, সে বিশ্বের যে কোনো প্রান্তে থেকেই অনলাইন আবেদন করতে পারবে এবং ফাইলের অবস্থান সে বুঝতে পারবে। প্রয়োজনে আমাদের সাথেও আমাদের হটলাইন চালু করছি, সাথে সাথে ওইখানেও কন্ট্যাক্ট করে সে জানতে পারবে যে তার কি প্রবলেম আছে কি হয় নাই, বা তারা যদি কোনো তথ্য জানতে চায় তাদের আমাদের হটলাইন চালু আছে, সেখানেও যদি রিং করে তাহলে তারাও তাৎক্ষণিকভাবে জবাব দেবে। কিংবা আমরা স্বয়ংক্রিয়ভাবে আমরা একটা হটলাইন চালু করছি, তাকে ওখানে কোশ্চেন করলে সেই জবাব দেবে। যদি সেটা না পারে সেটা আমাদের কাছে বা আমাদের হটলাইনে যারা সরাসরি উপস্থিত তাদের মাধ্যমে আমরা এটা দিতে পারি। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। আমরা একটু জনাব নুরুজ্জামানের কাছে যেতে চাই। আমাদের সামনে বাজেটের অনেক বড় একটা লক্ষ্যমাত্রা, আপনারা সবাই জানেন। এই বাজেট ঘাটতিতে ইন্স্যুরেন্স কোম্পানি কি অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন? অনেক অবদানই রাখতে পারে। আপনি দেখেন যে বিশেষ করে যদি আমরা পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, এলআইসির যখন মানে আপনার সরকার যখন বাজেট করে, তখন এলআইসির থেকে কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট নেয়। তো আসলে আমাদের যেমন 82টা কোম্পানি আছে, সেখানে যে এই 82টা কোম্পানিগুলোর যে আসলে আগামী বছরে কী ধরনের ফান্ড আসবে, এই ফান্ড কিন্তু সরকার এখানে ইনভেস্ট করতে পারে। এবং সরকার কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট একমাত্র প্রিমিয়ামের টাকাই লং টার্ম নেওয়ার সুযোগ আছে। কারণ আপনি দেখেন যে ব্যাংক থেকে নিলেও তাকে কিন্তু ব্যাংকের টাকা যদি গ্রাহকদেরকে প্রতিনিয়ত দিয়ে দিতে হয়, আর ইন্স্যুরেন্সের টাকা কিন্তু প্রতিনিয়ত দেওয়ার সুযোগ নেই। তো এখানে এটা বিরাট একটা সুযোগ আছে সরকার এখানে নেওয়ার। তো সরকার যদি মানে নিতে যেমন পারবে, এবং সরকারে এখানে বাজেটে আমাদের এখানে কাজও সুযোগ আছে। মাত্র আপনি দেখেন যে আমাদের ট্যাক্সের ব্যাপারে অনেক রেয়াতের সুযোগ আছে, কিন্তু সরকার কিন্তু সেদিকে দৃষ্টি দিচ্ছে না। তো আমি মনে করি সেটাও দিতে হবে, এবং সরকার ইচ্ছা করলে এখান থেকে নিতেও পারবে। এখন এই বাজেট ঘাটতি পূরণ করতে গিয়ে আপনার যদি পলিসি হোল্ডারদের উপর ট্যাক্স ইম্পোজ করা বা কোম্পানিগুলোর উপর অতিরিক্ত ট্যাক্স ইম্পোজ করে বাজেটের ঘাটতি ফিল আপ করা, এরকম কোনো কিছুর সম্ভাবনা আশঙ্কা করতেছেন কিনা? বড় বাজেট যেহেতু, এটা তো ফিল আপ করতে হবে। না, এটা আপনি জানেন যে আমাদের যে রিইন্স্যুরেন্সের ট্যাক্সের একটা মানে সরকার সুযোগ দিচ্ছে, কিন্তু অন্যগুলো যে আশঙ্কা না এমন কথা না, উড়িয়ে দেওয়া যায় না, সরকার এটাও করতে পারে। তো আমরা মনে করি সরকার ওইদিকে যাবে না। সরকার যেহেতু জনগণের সরকার, আমরা মনে করি যে সরকার ইন্স্যুরেন্স যেহেতু এমনি অবহেলিত, আপনার এই অবহেলিত খাতকে ওঠার জন্য আরও ভর্তুকি দেওয়া দরকার। যদি ভর্তুকি না দেয় তাহলে তো দেখা যাবে যে আমাদের মানে যাই তলানিতে যাচ্ছে, আরও তলানির দিকেই মানে ইন্স্যুরেন্স খাত চলে যাবে। তো সেটা আসলে আমাদের বিআই থেকে এবং ফোরাম থেকেও আমাদের যে সংগঠনগুলো আছে তারও বিআই একটা রিটেন এনবিআর চেয়ারম্যানকে একটা প্রস্তাবনা আছে, অনেকগুলো সেক্টরের ব্যাপারে কথা বলছে। তারপর আপনারা জানেন যে আমাদের যারা কর্মকর্তা, বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, তারা 100 টাকায় 5 টাকা দিতে হয়। তো এটা কিন্তু আপনি দেখেন সকলেরই কিন্তু রেয়াত আছে, আপনি মানে স্ল্যাব করে দেওয়া আছে এত পর্যন্ত আপনার ট্যাক্স মুকুব। তো এটা আমরা মনে করি, আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, যেটাকে এজেন্ট বলে, এটার যে 100 টাকা 5% না নেওয়া হোক, তো এটাকে কমিয়ে আনার জন্য। তার কারণ এমনি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পাওয়া যাচ্ছে না, এইটা একটা প্রবলেম। যদি ট্যাক্স যদি রেভিট হয় সব জায়গায় কমে যায়, তো গভর্নমেন্টের ঘাটতি তো আরো বেড়ে যাবে। না, ঘাটতি বেড়ে যাবে না। সরকার ট্যাক্স নেওয়ার জন্য আপনার অনেক পথ আছে, মানে অনেক পথগুলো সে ওপেন করবে। যদি আমরা তো আপনারা দেখেন যে আমরা যদি স্বচ্ছতা নিয়ে আসতে পারি, সরকার যদি যেভাবে আপনি ধরেন আপনাদের ব্যাংকের টাকা লুটপাট হয়েছে, ভবিষ্যৎ যদি ব্যাংকের টাকাগুলো লুটপাট না হয়,
হ্যাঁ, তাহলে দেখবেন যে অনেক অনেক কিছুই করা সম্ভব। যেমন যেই টাকাগুলো বিভিন্ন ব্যাংকে পড়ে আছে, যেগুলো এখন আমরা বেনিফিট পাচ্ছি না, ইন্টারেস্ট পাচ্ছি না, সেগুলো ইন্টারেস্ট আসলে তো সেটার উপর গভর্নমেন্ট একটা ট্যাক্স পাবে। তো সেটাও তো একটা গভর্নমেন্টের ইনকাম। হ্যাঁ, এটা তো বিরাট। এবং আপনি আপনার মাধ্যমে সরকারকেও জানাতে চাচ্ছি যে ইন্স্যুরেন্সের প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির টাকা ব্যাংকে পড়ে আছে, এবং পড়ে থাকার কারণে আছে কিন্তু এই যে ইন্স্যুরেন্স কোম্পানি যে কয়েকটা কোম্পানি সহজে ক্লেম দিতে পারে না, এটাও কিন্তু একটা প্রবলেম। কারণ তার টাকা এক্সিম ব্যাংকে পড়ে রয়েছে, তার টাকা গ্লোবাল ইসলাম ব্যাংকে পড়ে রয়েছে। তো এই যে পড়ে রয়েছে, এখন ক্লায়েন্ট তো আইসা মানে ইন্স্যুরেন্স কোম্পানিকে বলতেছে যে তুমি আমাকে টাকা দাও, কিন্তু তার কিন্তু অনেকগুলো। এবং আপনি দেখবেন যে এই যে লিজিং কোম্পানিগুলোতে কিন্তু আমাদের অনেক টাকাগুলো পড়ে রয়েছিল, এবং আমাদের শেয়ার মার্কেটে অনেকের ইনভেস্টমেন্ট ছিল, বিশেষ করে কোম্পানিগুলোর, সেখানেও কিন্তু এখনও ঘুরে আসতে পারে নাই। তো এগুলোর ব্যাপারে আসলে আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ, এই ব্যাপারে সরকার এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এগুলো আসলে গুরুত্ব সহকারে দেখবে, তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আরও বাড়বে। আপনার শেয়ার মার্কেটও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে, এবং আপনার দেখবেন যে সরকারের রাজস্বটা আরও বাড়বে, এবং আইপিও নীতিমালাটাও সহজ করতে হবে। আমি জনাব আব্দুল মান্নান সাহেবকে সংক্ষেপে যদি আপনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সম্পর্কে যদি সংক্ষেপে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। যারা বাড়ি করতে চান, যাদের একখণ্ড নিষ্কণ্টক জমি আছে এবং সাথে সাথে প্ল্যান পাস আছে, তাদেরকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমাদের শাখায় যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন, কিংবা আপনারা অনলাইনও ঘরে বসে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি অনলাইনে আমাদেরকে কোশ্চেন করলেও আমরা সেটার জবাব দিতে পারবো, এবং আপনার কোন প্রোডাক্টে গেলে আপনার জন্য সুবিধা হবে আপনি সেটা বেছে নিতে পারেন, বা ওই প্রোডাক্টের যে আমাদের প্রায় এই মুহূর্তে 12টি প্রোডাক্ট চালু রয়েছে, যে প্রোডাক্ট আপনার জন্য সুইটেবল হবে সেই প্রোডাক্ট নিয়ে আপনি একটা বাড়ি করেন। আমরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুন্দর সুন্দর বাড়ি গড়ে উঠুক। জনাব আব্দুল মান্নান এবং জনাব এস.এম. নুরুজ্জামান, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জিটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আপনার জিটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেড আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সাথে থাকবেন।